পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10 এর কোন উপন্যাসের অষ্টম পরিচ্ছেদ নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। ক্ষিতীশ সারা সকাল অ্যাপোলোয় অপেক্ষা করছে। কোনি আজও আসেনি। গত 2 সপ্তাহে একবেলাও সে কামাই করেনি। ক্ষিতীশ ভয়ে রয়েছে এই বুঝি কস্টিউম দাবি করে বসে, যে কস্টিউমের কথা বলেছিল যে সুহাস যেমন স্ট্রোক দিতে শিখবে, যেমন স্ট্রোক দেয় সেরকম যদি কোনি পারে তাহলে তাকে কস্টিউম দেবে। সেই জন্যই হয়তো কোনি আসছে না, এই ভাবনা ক্ষিতীশের মনে উদয় হয়েছে। এখন সে সমানে বলে যাচ্ছে, হয়নি হয়নি, ইঞ্চি খানেকের বেশি জল থেকে হাত উঠবে না। অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন? ও কি দুটো হাত ঠিকমতো সমানে চলছে না কেন? অর্থাৎ কোনির প্রতিটা স্টেপের ক্ষেত্রে, প্রতিটা স্ট্রোকের ক্ষেত্রে যা অসঙ্গতি আছে, যা সমস্যা আছে, সেগুলো এখনো ক্ষিতীশ ধরিয়ে যাচ্ছে। বলার সঙ্গে সঙ্গে ক্ষিতীশ মাথা নাড়ে আর ভাবে কস্টিউম আজই কিনতে হবে দেখছি। অর্থাৎ হয়তো ঠিকঠাক প্রায় হয়ে গেছে তার স্ট্রোকগুলো, তাই কস্টিউম হয়তো দিতে হবে। এই জন্যই হয়তো কস্টিউম পাচ্ছে না দেখেই হয়তো কোনি আসছে না। কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়। ক্ষিতীশ জলে নেমে সাঁতার কেটে দেখিয়ে দেয়। ওদের পাশ দিয়ে অন্যরা সাঁতার কেটে যায়, বেলা গড়িয়ে যায়, কমলদিঘির জল জনশূন্য হয়ে আসে। কোনি যখন বিরক্ত হয়ে ওঠে, ক্ষিতীশ বলে, দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস, ভিক্টি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যাপার ভেবেছিস? রেকর্ড করাটা গঙ্গায় আম কুড়োনো নয়, বুঝলি? ফেরার পথে গল্প করেছে পৃথিবীর বড় বড় সাঁতারুর, তাদের আন্তরিকতার, নিষ্ঠার, পরিশ্রমের। অর্থাৎ যখন কোনি অল্প একটু সাঁতার কেটেই ক্ষিতীশের বা ক্ষিতীশ সিংহের চাহিদা অনুযায়ী বা যেটুকু মনে করে তার থেকে কম সেরকম সাঁতার কেটে যখন কোনি উঠতে চায়, তখন ক্ষিতীশ কোনিকে নানা ধরনের কথা বলে, তাকে উদ্দীপিত করে, মোটিভেট করে এবং বলে যে দাদার কাছে তো অল্প বলেছিলি যে ভালো সাঁতারু হবি, আর এদিকে তো অল্প সময় জলে থেকেই উঠে যেতে চাইছিস। তো ভিক্টি স্ট্যান্ডে ওঠা বা জয়লাভ করা অত সহজ নয়। তার জন্য পৃথিবীর বড় বড় সাঁতারুর তাদের আন্তরিকতার, অর্থাৎ আন্তরিকতা একটা বিশেষ গুণ, যে গুণ মানুষকে অনেক বড় করে তোলে। সেই সমস্ত মানুষদের উদাহরণ টেনে তার সামনে একটা দৃষ্টান্ত রাখে এবং মোটিভেট করার চেষ্টা করে। অপেক্ষা করে অবশেষে ক্ষিতীশ বেরিয়ে পড়ল অ্যাপোলো থেকে, অর্থাৎ কোনি এলো না। বিষ্ণুধরের গাড়ি পৌঁছলো মিনিট 10 মধ্যে। তাকে দেখে বিষ্ণু ব্যস্ত হয়ে বলল, এই একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যালের চিফ গেস্ট করার জন্য। প্রেসিডেন্ট হবে কে জানেন? ওই বিনোদ ধর। আমি রাজি হয়ে গেছি। ওখানে দারুণ একটা ইম্পিচে ওকে ডাউন দিতে হবে, বুঝলেন? ক্ল্যাপ ওকে পেতে দেবো না। তো দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির সেখানে একটি কোনো সোশ্যাল বা সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেখানে চিফ গেস্ট করার জন্য তাকে, অর্থাৎ বিষ্ণুধরকে চিফ গেস্ট করার জন্য সেই ক্লাবের লোকেরা বা সেই লাইব্রেরির লোকেরা এসেছিল। তো ওই প্রোগ্রামের প্রেসিডেন্ট হলো বিনোদ ধর, ওই ক্লাবের বা লাইব্রেরির। তো আমি রাজি হয়ে গেছি। এমন একটা সুন্দর একটা বক্তৃতা লিখে দেবেন যাতে ওকে ডাউন দেওয়া যায়, অর্থাৎ ওর থেকে আমার বক্তব্যটা ভালো হয় এবং প্রত্যেকে আমাকেই ক্ল্যাপ করে বা হাততালি দেয়, ও যাতে ক্ল্যাপ না পায়। বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতীশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, অর্থাৎ সে একটা মতলব ভেজে নিল, একটা উদ্দেশ্য প্রকাশ করলো। কারণ তার মনের মধ্যে একটা বিষয় চলছে। শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কি লাভ হবে? লোকে কিছুদিন মনে রেখে তো ভুলে যাবে। তার থেকে এমন একটা কিছু দরকার যাতে বিনোদ ধর রেগুলার ডাউন খায়, আপনার কাছে রেগুলার অপদস্থ হয় বা আপনার থেকে আপনার উপরে উঠতে না পারে। কিরকম বিষ্ণু কৌতূহল দেখালো, রেগুলার ডাউন কিভাবে সম্ভব? ভাবতে হয়েছে 3 দিন ধরে ভেবেছি। ক্ষিতীশ এমন ভাব করছে যে 3 দিন ধরে সে ভেবেছে। আসলে তার মতলবটা এবার প্রকাশ করবে। ক্ষিতীশ নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য গলার স্বর ভারিক্কি করে তুললো, একটু গুরু গম্ভীর করলো। ভেবে দেখলুম বিনোদ ধর যে অর্গানাইজেশনে আছে, অর্থাৎ যে সংগঠনে রয়েছে, তার পাল্টাগুলোই তোমার ঢুকতে হবে, অর্থাৎ তার অ্যান্টি বা রাইভাল যে সমস্ত সংগঠনগুলো তাতে ঢুকতে হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে, ও যদি নাটকের দলে থাকে, তাহলে আপনাকেও ড্রামা ক্লাবে, অন্য কোনো ড্রামা ক্লাবে ঢুকতে হবে। ও যদি হরিসভার বা কোনো ধর্মীয় সংগঠন তার পৃষ্ঠপোষক হয়, তাহলে আপনাকেও হরিসভায় ঘাঁটি করতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়, অর্থাৎ এবার আসল কথাটা পারছে এবং এটা তো এটা টোপ হিসাবে, এবং এই টোপটা গিলবে বিষ্ণুধর। আছে, বিষ্ণুধর প্রায় চেঁচিয়ে উঠলো, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ ধর। হিতেশ মাথা হেলিয়ে বলল, আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে, অর্থাৎ তার অ্যান্টি ক্লাবে ঢুকতে হবে। সেটা তো অ্যাপোলো।
কিন্তু ঢুকবো কি করে? বিষ্ণুধর বিমর্ষ গলায় বলল, অর্থাৎ দুঃখিত গলায় বিষ্ণুধর বলল যে, তাহলে কিভাবে ঢুকবো? আমার তো কোনো সোর্স নেই। পারেন একটা কিছু করে দিতে? চেষ্টা করতে হবে। আজও আমি নকুল মুখুজ্জের সাথে কথা বলেছি, 7,000-এর কমে রাজি হচ্ছে না। অর্থাৎ চেষ্টা করে দেখতে হবে। নকুল মুখার্জি অর্থাৎ ওখানকার যিনি মুখ্য ব্যক্তিত্ব, তার সাথে কথা হয়েছে, 7,000-এর কমে তিনি কিন্তু রাজি হচ্ছেন না। 7,000 মানে? মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন তো দিতে হবে। অমনি অমনি কি আর হওয়া যায়? বিনোদ ভরও তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে অ্যাপেলো ঢোকাবার জন্য। 5,000 পর্যন্ত অফার করেছে, কিন্তু 7,000 কমসম করা যায় না? কিছু কম করা যায় না? অর্থাৎ ওইদিকে বলা হচ্ছে, সেটা হয়তো বানিয়ে বলা, মিথ্যে কথা বলা, যে ডোনেশন দিতে হবে। ডোনেশন মানে দান বা অনুদান দিতে হবে। তো বিনোদ ধর তার দাদার জন্য তলে তলে অ্যাপেলোর দাদাকে প্রেসিডেন্ট করার জন্য পরিকল্পনা করে রেখেছে। 5,000 পর্যন্ত টাকা পয়সা দেওয়ারও একটা অঙ্গীকার করেছে। তো এই জায়গায় বিষ্ণুধরের কাছে সেটা একটা প্রেস্টিজ ফাইট হবে, কারণ 5,000ও দিলে আমি 7,000 দিয়ে প্রেসিডেন্ট পদটা আমি নেব, এরকম একটা ভাবনা তার মনের মধ্যে আসবে। এই জন্য একটা সূক্ষ্ম একটা চাল কীর্তি সিংহ দিয়ে রাখলো। কত কমাবেন? 5,000 অফার তো পেয়েই গেছে। বিনোদ ভর এমএলএ, মন্ত্রী হবার চান্স খুব, ওকে তো সবাই হাতে রাখতে চাইবে। আপনি যদি বেশি টাকা না দেন তাহলে ওদের লাভটা কি হবে বলুন? বিনোদ ভরকে তো সবাই হাতে রাখতে চাইবে। ও তো ভবিষ্যতে এমনি এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভার একজন বিধায়ক। এরপরে সে মন্ত্রী হওয়ারও চান্স রয়েছে রাজ্য বিধানসভায়। তো এই জায়গায় তাকে তো সবাই হাতে রাখতে চাইবে। 5,000 অফার হয়েছে, আপনি যদি 7,000 না দেন তাহলে কিভাবে হয়? তা তো বটেই। বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বুলোতে লাগলো। ক্ষিতীশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করে আবার বলল, দেরি করলে চলবে না, 2-1 দিনের মধ্যে ঠিক করে ফেলতে হবে। অর্থাৎ বেশি সময় নষ্ট করতেও ক্ষিতীশ সিংহ চাইছে না। বিনোদের পাটি উঠে পড়ে লেগেছে। বেশ, 7,000-ই দেবো। কিন্তু বিষ্ণুধরের কথা শেষ হবার আগে চাকর ঘরে ঢুকে জানালো, একজন মাইজি দেখা করতে এসেছে, একজন মহিলা, ভদ্রমহিলা দেখা করতে এসেছে। এরপর ক্ষিতীশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী, ক্ষিতীশের স্ত্রী, বিষ্ণুধরের বাড়িতে। ক্ষিতীশকে এখানে দেখে সেও অবাক, তবে কোনো কথা বলল না। টাকাটা এনেছি, লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল যে টাকাটা এনেছি। ব্যস্ত হয়ে বিষ্ণু বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ টসিদ সব রেডি করা আছে। আপনার যা রসিদ সব রেডি করে রেখেছি। কিসের রসিদ? ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 5 পরেই বিষ্টু একা ঘরে ফিরে এলো। ক্ষিতীশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থা। কি ব্যাপার? কিসের টাকা? ওই একটা ঘর ভাড়া নেওয়ার ব্যাপার। হাতিবাগানে আমার একটা বাড়িতে এরা দোকান করবে, টেলারিং শপ। তাই কিছু টাকা দিয়ে গেল। টেলারিং শপ বা দর্জির দোকান করবে, এই জন্য ওই বাড়িটা, আমার দোকান আছে, ওটা ভাড়া নেবে, তাই টাকা দিয়ে গেল সেলামি হিসাবে। 5,000 টাকা? বিষ্টু তো চমকে উঠলো। কি করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী। ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকেই নেওয়া। বিষ্ণু তোর ভেবা চেকা খেয়ে গেল ক্ষিতীশের গম্ভীর মুখ দেখে। তোতলা স্বরে বলল, আমি তো তা জানতাম না, আমি তো জানতাম না, তাহলে হয়তো আপনার স্ত্রীর থেকে আমি নিতাম না। আমিও জানতাম না আপনি বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম। জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? বিষ্টু আরো তোতলা হয়ে গেল। টাকা, এতগুলো টাকা নেবো না? এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ক্ষিতীশ উঠে দাঁড়ালো, যেন তুমি যদি টাকা নাও তাহলে তোমার হয়ে আমি কাজ করবো না আর কি। চলি। বিনোদভর কোর্টে বেরিয়ে গেছে, তা রাত্রিরে দেখা করবো ওর সঙ্গে। না না, প্লিজ যাবেন না। এখন বিষ্ণুধরের অসহায় অবস্থা। 1,000-2 টাকা ডোনেশন, একটা নাইলনের কি বেলনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি অ্যাপেলোর প্রেসিডেন্ট করে দেবই। বলছে কি 1,000-2 টাকা ডোনেশন দিতে হবে ওই অ্যাপেলো ক্লাবে, আর নাইলনের কি বেলনের কস্টিউম, যেটা উনির জন্য নেওয়া হবে, নাইলনের কিংবা বেলন, রাবার, ল্যাটেক্স ইত্যাদি দিয়ে তৈরি একরকম কস্টিউম। তো তার জন্য 100 টাকা লাগবে। মোট 2,100 টাকা যদি দেন তাহলে গ্যারান্টি দিচ্ছি যে অ্যাপেলোর প্রেসিডেন্ট করে দেবো। তবে ওই সেলামির টাকাটা অর্থাৎ 5,000 টাকা কিন্তু ফেরত দিতে হবে। অর্থাৎ টোটাল 7,100 টাকা নেওয়া হচ্ছে। তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না, যদি না দেন তাহলে কিন্তু আমি বক্তৃতাও লিখে দিতে পারবো না। বিষ্ণু তো চূর্ণ বিচূর্ণ, কি করবে সে? কথা বলার আর ক্ষমতা নেই, দুটো চোখ ছলছলিয়ে উঠেছে। শুধু মাথা নেড়ে বলল, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। অর্থাৎ আমি যেই উদ্যোগে নেমেছি সেই উদ্যোগে অনেক দূর এগিয়ে গেছি। আমি প্রেসিডেন্ট হতে চাই, এমএলএ হতে চাই, সে সমস্ত কর্মকাণ্ডে অনেক দূর এগিয়ে গেছি। এখন যদি এভাবে মই কেড়ে নেন তাহলে কিন্তু এটা একটা কথার কথা, একটা প্রবাদের মতো দাঁড়িয়ে গেছে, তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না। বিষ্ণুধর ঘর থেকে বেরিয়ে গেল, 100 টাকার নোটের বান্ডিল নিয়ে ফিরে এলো। সেটা ক্ষিতীশের হাতে দিয়ে বলল, উনি আপনার স্ত্রী হন তো? অর্থাৎ
সেটা একটা যেন অবিশ্বাসের জায়গা। আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? বিষ্টু জিভ কেটে কান মুড়ল। ক্ষিতীশ আর অপেক্ষা করলো না, বেরিয়ে আসছে। তখন শুনলো বিষ্টু কাতর কণ্ঠে বলছে, আমার বক্তৃতাটার কি হবে? আমার বক্তৃতাটা লিখে দেবেন না? দেবো দেবো, লিখে দেবো। বাড়ি ফিরে ক্ষিতীশ নোটের বান্ডিলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করলো এবার কি করবে। টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায় করেও নিতে হবে, এবং তা করতে হবে কনিরই জন্য। অর্থাৎ টাকাগুলো দেবে এবং কনির কথা প্রসঙ্গ তুলে, তো আগেই তোলা হয়েছে, এবং কনির যে ব্যবস্থাটা সেটা একটা করতে হবে। লীলাবতী বাড়িতে ঢুকে জিজ্ঞাসা করলো, ওখানে তুমি কি করছিলে? মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে। তুমি কেন গেছিলে? ওর কাছ থেকেই তো ঘর নিয়েছি, সেলামির টাকাটা দিতে গেছিলাম। নীতিশ হাই তুলে আড়মোড়া ভেঙে বলল, আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না। আমি বারণ করলে বিষ্ণু ধরে 7 দিনেই টাকা নেবার, তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে। আমি যদি বলি টাকাটা ফেরতও দিয়ে দেবে। তো এই কথা শুনে তার স্ত্রী লীলাবতী বলল, দেখো না, একবার বলে অনেকগুলি টাকা। দেবার সময় গা কড়কড় করছিল, এত টাকা দিতে চায় একদমই ইচ্ছা করছিল না, খুব কষ্ট হচ্ছিল। লীলাবতী ব্যগ্র হয়ে, অর্থাৎ খুব আগ্রহী হয়ে, ব্যাকুল হয়ে কথাগুলি বলল, কিন্তু কনিকে যে ওর বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করব ভাবছিলাম, এরপর কি অতগুলো টাকা ফেরত দেওয়ার কথা বলা যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য কিছু তো করতে হবে। দাও গামছাটা, চান করে আসি। এবার অন্যভাবে হিতীশ কিন্তু কথাটা পারলো, যে বলল যে কনিকে তো ওই বাড়িতেই খাওয়ানোর ব্যবস্থা করবো ভেবেছিলাম, খাওয়া দাওয়ার পেছনে তো অনেকগুলো টাকা আছে, টাকা খরচ আছে। তো এখন যদি টাকাটা চাই তাহলে কিভাবে হয় বলো তো? তো আর কোনো প্রত্যুত্তর না নিয়ে তাড়াতাড়ি গামছাটা নিয়ে চান করতে বেরিয়ে যাচ্ছে। বিকেলে লীলাবতী অন্নমূর্তি ধরে বলল, পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি, তাতে একটুও সাহায্য কি করবে না? আর আমি যে এত কষ্ট করে ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছি, তাতে তো তুমি কিছু করছো না। ক্ষিতীশ বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার আগে শুধু বলে গেল, আচ্ছা দেখছি। অ্যাপেলো সারা বিকেল অপেক্ষা করলো ক্ষিতীশ, কোনি এলো না। নকুল মুখুজ্জের সাথে দেখা হলো। প্রেসিডেন্ট পেয়েছি, কত টাকা ডোনেশন চাও নকুল দা? নকুল একটু হক চকিয়ে বলল, অর্থাৎ কি বলবে ভেবে উঠতে না পেরে, কত টাকা মানে? এখন বটুবাবু 500 দিচ্ছে, তাও টিপে টিপে, অর্থাৎ খুব অল্প অল্প করে দেয়। ঠিক আছে, আমি 2000ই ধরেছি। ক্ষিতীশ তাড়িয়ে তাড়িয়ে নকুল মুখুজ্জের অবস্থাটা লক্ষ্য করার পর, অর্থাৎ দেখছে নকুল মুখুজ্জের অবস্থাটা, আগে 500 পেতে এখন 2000 পাবে, এই ব্যবস্থা করে দিচ্ছে ক্ষিতীশ সিংহ। বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে বলল, কিন্তু ভেবো না, কিছু ভেবো না তুমি, টাকা এসে যাবে। তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং ফ্যাসিলিটি দিতে হবে, কিন্তু আমার মেয়েটা যাতে পুরো সব রকম ট্রেনিং ফ্যাসিলিটি পায়। নকুল মুখুজ্জে একগাল হেসে মাথাটি হেলিয়ে বলল, নিশ্চয়ই, অবশ্যই দেব। অ্যাপেলো থেকে বেরিয়ে ক্ষিতীশ ভাবলো, মেয়েটা কেন আজ এলো না, একবার খোঁজ নেওয়া দরকার। বড্ড ফাঁকিবাজ, কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না। তবে একটা দুর্বলতা আছে, সেটা ওর অপমান বোধ। ক্ষিতীশের প্রায় মনে পড়ে প্রাইজ না নিয়ে লেক থেকে কনির চলে আসা, আর ঘুরে দাঁড়িয়ে তার বিজয়ীর নামটি শোনা সেই ভঙ্গিটি। দাদার কাছ থেকে দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো মাথা নিচু করে থাকা মেয়েটি হঠাৎ যেন দপ করে জ্বলে উঠেছিল। অর্থাৎ যারা তার অপোনেন্ট দলের রয়েছে, বা যারা তার থেকে এগিয়ে যাচ্ছে, তাদের প্রতি একটা প্রতিযোগিতামূলক একটা মনোভাব তার মনের মধ্যে কিন্তু রয়েছে। সে বিষয়টা তাকে কিন্তু উদ্দীপ্ত করে। বস্তির মধ্যে আলো নেই, ক্ষিতীশ একটু অসুবিধায় পড়লো ঘরটা খুঁজে বার করতে। অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল। ঘরের মধ্যে কুপি জ্বলছে, কোনি ছোট ভাই দুটো মেঝে ঘুমিয়ে, তক্ত বসে সম্ভবত ওর মা শুয়ে। ক্ষিতীশ ডাকলো, কোনি। ঘর থেকে নিঃশব্দে কোনি বেরিয়ে এলো। ব্যাপার কি তোর, আর যাসনি কেন? এভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না, তোর দাদাকে আমি জানিয়ে দেবো, হবে টবে না কিছু তোর দ্বারা। বিরক্ত স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলি বলল, অর্থাৎ কোনিকে ধমক দিতে লাগলো, বকা দিতে লাগলো। কোনি কথা না বলে একইভাবে দাঁড়িয়ে, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ ক্ষিতীশের পিছন থেকে ক্ষণক্ষণে স্বরে, অর্থাৎ কোনো ধাতুর জিনিসে আঘাত করলে যেমন হয় সেরকম, কেমন লোকগা তুমি? কাল রাতে মেয়েটার দাদা মরে গেল, আর তুমি এখন তাকে ধমকাতে লেগেছো? অর্থাৎ তুমি কিরকম লোক? কালকে মেয়েটার দাদা মরে গেল, এইরকম একটা শোক বিহল পরিস্থিতি, সেই জায়গায় এসে তুমি ওকে বকাঝকা করছো? ক্ষিতীশ প্রথমে বুঝতে পারেনি সে কি শুনলো। পিছনে তাকিয়ে বলল, কি মরে গেছে? জানো না দেখছি, কাল বিকেল থেকে মুখে রক্ত উঠলো, ভলকে ভলকে, রাত্রিরেই কাবার। উনি দাদা গো। অর্থাৎ রক্ত উঠলো মানে রক্ত উঠলো, যক্ষা রোগ হয়েছে, তার অন্যতম উপসর্গ হলো রক্ত বমি করা। ভলকে ভলকে মানে জোরালো, বারবার করে প্রচুর রক্ত উঠেছে মুখ থেকে।
এবং রাত্রিরেই কাবার মানে শেষ হয়ে গেছে, মারা গেছে। কনির দাদা মৃত্যু মুখে ঢলে পড়েছিল, এই জন্যই কনি যেতে পারেনি। সেটা ক্ষিতিশ সিংহ জানে না। ক্ষিতিশ বার দুয়ে কেঁপে উঠল এই কথা শুনে, এবং শুনলো কনি খুব ক্লান্ত এবং শান্ত স্বরে বলছে, খিদ্দা, এবার আমরা কি খাবো? একটা অসহায়তা তাকে আরো গ্রাস করেছে। যে তাদের পরিবারের একমাত্র অর্থ উপার্জনের অবলম্বন, সে এখন আর নেই। কি হবে তাদের পরিবারের অবস্থা? সেই আশঙ্কার মেঘ কনির মনের মধ্যে দেখা দিয়েছে। এই ছিল অষ্টম পরিচ্ছেদে আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।